গণ আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও আমলাদের নানান অপকর্ম সামনে আসতে থাকে। আটক হতে থাকে একের পর এক মন্ত্রীরা। 19 আগস্ট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণিকে গ্রেপ্তার করে তার একদিন পর আদালতে তোলা হয়। আদালতে তোলার সময় ডক্টর দীপুমণিকে হেনস্থা করা হয়েছে বলে প্রশ্ন তুলেছেন বেশ কিছু জনদরদী গণমাধ্যম। বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে সদ্য দায়িত্ব নেওয়া একটি সরকার নেবে না, তবে তারপরেও যদি এই অনুরোধ জানানো হয় তাহলেও সেটা রাজনৈতিক অভিসন্ধিমূলক বলে মনে করার জন্য ভারতের হাতে কিন্তু যথেষ্ট যুক্তি থাকবে। যেমন ধরুন, মঙ্গলবারই আদালতে তোলার সময় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণিকে যেভাবে কিল ঘুষি মারা হলো, কিংবা তার আগে সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান বা সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হেনস্থা হতে হলো, তাহলে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলে শেখ হাসিনারও যে একই পরিণতি হবে না, এ নিশ্চয়তা কে দেবেন? পর্ববিন্দুর নিয়মিত এপিসোড মুদ্রার এপিটোপিটে তুলে ধরা হবে দুধে ধোয়া তুলসী পাতা ডক্টর দীপুমণি সম্পর্কে। ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তিনি কি দুর্নীতি করে গেছেন, শিক্ষামন্ত্রী থাকাকালীন অবস্থায় দেশের শিক্ষার মান কতটা অগ্রগতি করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার অবস্থান কী ছিল, সেই বিষয়গুলি তুলে ধরা হবে এই পর্বে। পর্ববিন্দু চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের মোট 4 মেয়াদের মধ্যে 3 মেয়াদে ভিন্ন ভিন্ন 3টি মন্ত্রণালয়ে ছিলেন ডক্টর দীপুমণি। তিনি প্রথমে পররাষ্ট্রমন্ত্রী, এরপর শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ সমাজকল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশে সর্বপ্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেন। গণ আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের মন্ত্রী এবং সংসদ সদস্যদের বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়। 19 আগস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপুমণিকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 20 আগস্ট ঢাকা সিএমএম আদালতে তোলা হয় দীপুমণিকে। বলে রাখা ভালো, দীপুমণিকে আটক করা হয় ছাত্র জনতার মিছিলে নির্বিচার গুলিতে মুদি দোকানদার আবু সাইদ হত্যার অভিযোগে। দীপুমণিকে আদালত চত্বরে প্রবেশের সময় বিক্ষুব্ধ জনতা জুতো হাতে ফাঁসির স্লোগান তুলেন। তাদের মধ্যে দীপুমণির নির্বাচনী এলাকা চাঁদপুর থেকে আসা বেশ কয়েকজন ছিল। এক পর্যায়ে দীপুমণিকে কিলঘুষি মারতে থাকে বিক্ষুব্ধ জনতা। যদিও সেই সময় দীপুমণির মাথায় হেলমেট এবং গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল। আদালত চত্বরে প্রবেশের পর বিএনপি ও জামাতপন্থী আইনজীবীদের রোষানলে পড়েন দীপুমণি। এ সময় আইনজীবীরা স্লোগান তুলেন, খুনি দীপুমণির 2 গালে জুতা মারো তালে তালে। এখানেই শেষ নয়, আদালত কক্ষে প্রবেশের পর দীপুমণিকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়। তখন মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় দীপুমণির সংশ্লিষ্টতার দায়ে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতকে অবহিত করেন পুলিশের একজন পরিদর্শক। এ সময় আদালতে দীপুমণির পক্ষে কোনো আইনজীবী ছিল না। শুনানির এক পর্যায়ে বিমর্ষ হয়ে পড়া দীপুমণি কেঁদে ফেলেন। প্রায় 10 মিনিট শুনানি শেষে দীপুমণিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত। সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কারো কারো মনে হতেই পারে একজন নারী মন্ত্রী সংসদ সদস্যের প্রতি নির্বিচার করা হয়েছে, কিন্তু মুদ্রার অন্য পিঠ বিবেচনায় উল্লেখ করা প্রয়োজন, এই নারী মন্ত্রী সংসদ সদস্যই কিনা ছাত্র আন্দোলন চলাকালে ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, যারা নিজেদের রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদদের রক্তস্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সেই পতাকা কপালে বেঁধে নিয়ে মিছিল করবার কোনো অধিকার থাকতে পারে না। শুধু তাই নয়, দীপুমণির দুর্নীতির আমলনামা তুলে ধরলে একটি পর্বে শেষ করা যাবে না। তবুও সংক্ষেপে প্রধান কিছু দুর্নীতির কথা উল্লেখ না করলেই নয়। দীপুমণি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যেসব দুর্নীতি করে গেছেন তার মধ্যে অন্যতম দুর্নীতিগুলি হল 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল, দীপুমণির ভাই টিটুর মাধ্যমে নিয়োগ ও পদায়ন, প্রতিটি স্কুল কলেজ নির্মাণে 5% করে কমিশন নেয়া, বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে 359 কোটি টাকার দুর্নীতি, পদ্মা মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন সহ নোট গাইড বিক্রি থেকে প্রতি 3 মাস অন্তর কমিশন নিতেন 25 কোটি টাকা। অবাক করার মতো বিষয়টি হলো, নোট গাইড মুদ্রণ, বাধাই, প্রকাশ এবং বাজারজাত করা যে আইনত দণ্ডনীয় অপরাধ, এই আইনটি পাশ করিয়েছিলেন স্বয়ং দীপুমণি। বাকি রইল
শিক্ষার মানের কথা। দীর্ঘ প্রায় 16 বছরে বাংলাদেশের শিক্ষার মান বিশ্ব পরিমণ্ডলে যে রেকর্ড গড়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর এই রেকর্ডটি যদি হয় এমন, শিক্ষার 3টি বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান 154টি দেশের মধ্যে 120তম, যা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার নিচে। হবেই বা না কেন? শিক্ষা ব্যবস্থায় যদি ক্রিং সাইকেল, প্যাক এবং ট্রান্সজেন্ডারের মতো বিষয়গুলি থাকে এবং মূল বিষয়গুলিকে ঐচ্ছিক রেখে প্রধান পাঠ্যপুস্তকে আলু ভর্তা, ডিম ভাজি এবং যৌন উত্তেজক বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে এমন রেকর্ড করাটা খুবই স্বাভাবিক। প্রথম আমি নিজেও এইসব ব্যাপারে খুবই সংকীর্ণ ছিলাম। আমি আমার বন্ধুর সাথে তো শেয়ার করতে পারতাম না, মার সাথে শেয়ার করতে পারতাম না, কিন্তু এখন আমি তা খুবই সাবলীলভাবে সবকিছু সবাইকে বোঝাতে পারি, সে আমার ছোট হোক বা সে আমার বড়। দীপুমণির শেষ পরিণতি কী হবে তা দেখার জন্য আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, দীপুমণি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান। আপনার ছোট্ট একটি কমেন্ট আমাদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।